মঙ্গলবার দায়িত্ব নিচ্ছে নতুন সরকার। এমপি ও মন্ত্রীদের শপথ পড়াবেন সিসি ও রাষ্ট্রপতি। মোদির আশা নিয়ে অনিশ্চয়তা। জামায়াতের আমির ও এনসিপি প্রধানের বাসায় যাচ্ছেন তারেক রহমান। সৌহার্দ্যের রাজনীতি বলছেন বিশ্লেষকরা। যারা ইলেকশনে পার্টিসিপেট করছে তাদের মধ্যে সৌজন্য বিনিময়, এটা ন্যূনতম ভদ্রতার শিষ্টাচারের একটা অংশ। হাওরবাসীকে প্রশংসায় ভাসালেন জামায়াত আমির। ছায় মন্ত্রিসভার প্রস্তুতি এনসিপির। সরকারের জবাবদিহিতা নিশ্চিতে নজরদারির ঘোষণা। ইসিতে 11 দলীয় জোট নেতারা 32 আসনে ভোট পুনর্গণনার দাবি। নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। হাতিয়ার ধর্ষণকাণ্ডকে মারামারির জের বলছে পুলিশ। অভিযোগকারীর চিকিৎসার নথিতে গড়মিল হাসপাতালে ভর্তি ছিলেন বলছেন অভিযুক্ত। স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঢাকায় 17 ফেব্রুয়ারি হতে যাচ্ছে নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শপথ নেবেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে। তার শপথ আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 13 দেশের সরকার প্রধান। তবে পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে মোদীর উপস্থিতি অনিশ্চিত। আগামী 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান। দিনটি শুরু হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে। এরপর প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এতে ভারত সহ চীন, সৌদি আরব, পাকিস্তান থাকার কথা আছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। শাহনাজ, মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতির কি খবর এই মুহূর্তে আপনার কাছে আছে জানাবেন। নাফিজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিছুক্ষণ আগে, ঠিক 5 মিনিট আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে আসছেন এবং সাংবাদিকদের সাথে উনি কথা বলেছেন। কারণ আজকে অন্তর্বর্তী সরকারের শেষ উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সভাপতি, আমাদের প্রশ্ন ছিল আজকে শেষ বৈঠক কিনা এবং বৈঠকে কি সিদ্ধান্ত হলো। মন্ত্রী পরিষদের নতুন মন্ত্রী সভা যেটি হবে সেখানে কারা কারা আমন্ত্রিত হচ্ছে, বিদেশি কারা পাচ্ছে, কোন রাষ্ট্রপ্রধান আমন্ত্রণ পাচ্ছে, উনি অনেক বিষয় পরিষ্কার করলেন। প্রথম কথা হলো যে আজকের যে উপদেষ্টা পরিষদের বৈঠকটি হয়েছে এই অন্তর্বর্তী সরকারের শেষ বৈঠক এবং এই বৈঠকে তাদের বিভিন্ন বিদায়ী নানান রকমের একটা রেওয়াজ অনুযায়ী একটা বৈঠকটি হলো। এবং আইন উপদেষ্টা যেটা বললেন পরিষ্কার করে যে আজকের বৈঠকে যে সিদ্ধান্তটি হয়েছে যে আগামী মঙ্গলবার যে সকালে এমপিদের শপথ এবং সন্ধ্যা এবং বিকেল বেলা নতুন মন্ত্রিসভার শপথ হবে। সেখানে এখন পর্যন্ত মন্ত্রিসভার সার্ক কান্ট্রির পররাষ্ট্রমন্ত্রীদের দাওয়াত হয়েছে। কোনো দেশের রাষ্ট্রপ্রধানরা দাওয়াত পেয়েছে বলে এখনো উনি জানেন না। উনি যেটা বললেন যে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। সেখানে ভারতের রাষ্ট্রপ্রধান আসা না আসার যে বিষয়টি আমরা প্রশ্ন করেছি, উনি বলেন যে এই বিষয়ে আসলে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো দেশের রাষ্ট্রপ্রধান আসবেন। অর্থাৎ সার্ক কান্ট্রি পররাষ্ট্রমন্ত্রীদেরকে দাওয়াত দিয়েছেন, তারা যারা আসবেন সেটা সেদিন দেখা যাবে। নাম্বার 1। নাম্বার 2 হলো যে মঙ্গলবার যে সকালে সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ হবে, সে সকাল 10টায় হবে। সংসদ ভবনে 11:30টার দিকে সংসদীয় কমিটির বৈঠক হবে বিএনপির এবং বিকেল 4টা নাগাদ দক্ষিণ প্লাজা সংসদ ভবনের এমপি মন্ত্রীদের শপথ হবে, শপথ পড়াবেন রাষ্ট্রপতি। আর সকালে যে সংসদ সদস্যের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। আইন উপদেষ্টা সেটাই বলে গেলেন। এবং আজকের বৈঠক যেহেতু শেষ বৈঠক, আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কোর কমিটির বৈঠক হতে পারে। সেটা হয়তো আনুষ্ঠানিকভাবে শেষ বৈঠক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, কারণ একদিন পরে যেহেতু নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হচ্ছে। এবং আইন উপদেষ্টা পরবর্তীতে মন্ত্রিসভা থাকবেন কিনা এমন একটা প্রশ্ন ওনাকে করা হয়েছিল। উনি বললেন যে এরকম কোনো প্রশ্নই আসে না, ওনার কাছে কোনো খবরও নেই যে পরবর্তী নতুন মন্ত্রিসভায় উনি যুক্ত হচ্ছেন। নাফিসা। শাহনাজ ইয়াসমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা যায় আজ তাদের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বিশ্লেষকরা বলছেন বিএনপি চেয়ারম্যানের এমন উদ্যোগ সৌহার্দ্যের রাজনীতির নতুন নজির সৃষ্টি করবে। বিপুল বিজয়ের পরও আত্ম অহমিকা নয়, রাজনীতিতে ইতিবাচক ধারা প্রতিষ্ঠা করতে চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য শক্তি, বিভাজন দুর্বলতা। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে
অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ সম্মেলনের কয়েক ঘন্টা পর জানালেন তিনি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে দেখা করতে রোববার সন্ধ্যা 7টায় তার বাসায় যাবেন। এরপর রাত 8টায় যাবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়। বিশ্লেষকরা বলছেন শুধু কথামালার রাজনীতি নয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এমন উদ্যোগ সৌজন্যবোধের রাজনীতির নতুন নজির সৃষ্টি করবে। যারা ইলেকশনে পার্টিসিপেট করছে তাদের মধ্যে সৌজন্য বিনিময়, এটা ন্যূনতম ভদ্রতার শিষ্টাচারের একটা অংশ। তাদের কাছে যাচ্ছেন, তাদেরকে উনি হয়তো উন্মুক্ত করছেন, যাদের কাছে যাচ্ছেন তাদের অবস্থান কি হবে সেটা তো আমরা পরে জানতে পারবো। বিএনপি পক্ষ থেকে ইতিবাচক হচ্ছে। তারেক রহমানের এমন উদ্যোগ ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এরকমই হওয়া উচিত। তো মানে আমরা দেখেছি যে জামাতের আমির তো মোটামুটি রেজাল্ট মেনে নিয়ে একটা স্ট্যাটাস বোধহয় কালকে দিয়েছেন। তারপরে এই জিনিসটা আই থিঙ্ক দিস ইজ ভেরি পজিটিভ। আমরা একটা ভালো মানে পলিটিক্যাল কালচারের একটা ইন্ট্রোডাকশন দেখি। এই বিশ্লেষকের মতে বিপরীত পক্ষের সাড়া দেওয়ার উপরই নির্ভর করছে এই রাজনীতির ভবিষ্যৎ। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। হাওরবাসীকে বড় মনের মানুষ বললেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দলের নিহত এক কর্মীর স্মরণ সভায় অংশ নিয়ে এই কথা বলেছেন তিনি। রবিবার সকালে কিশোরগঞ্জের ইটনায় এই স্মরণ সভার আয়োজন করা হয়, যেখানে যোগ দিয়ে ওই নিহত কর্মীর পরিবারের দায়িত্ব নিতে স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। গত 8 ফেব্রুয়ারির ইটনা মিনি স্টেডিয়ামে জামায়াতের নির্বাচনী জনসভায় যাওয়ার পথে স্ট্রোক করে মারা যান শাহ আলম। অনেক বড় মনের মানুষ। এই পরিবারটাকে আপনারা স্নেহের সাগরে ডেকে রাখবেন। এখন থেকে এখানে আসলে আমাকে আর মেহমান বলবেন না। যেহেতু আমি পরিবারের সদস্য হওয়ার সুযোগ পেয়েছি, আমি আপনাদের মতোই এক গ্রামবাসী। সাধারণ মানুষকে আমি অন্তরে শ্রদ্ধার সাথে ধারণ করি। যদি কৃষক শ্রমিকদেরকে আমি শ্রদ্ধার সাথে ধারণ না করি, আমার বাবাকে আমার অপমান করা হবে। ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রবিবার সকালে ফেসবুক পোস্টে কথা জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পোস্টে তিনি লিখেছেন, আগামী সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নজরদারি চালাতে চায় এনসিপি। এ কারণেই ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অংশ হিসেবে ভোট করেছে। দল হিসেবে জয় পেয়েছে 6টি আসনে। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। ভোট গণনায় ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেছে 11 দলীয় জোট। দুপুরে 32টি আসনে ভোট পুনর্গণনার দাবি নিয়ে ইসিতে অভিযোগের পর সাংবাদিকদের একথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। অভিযোগ করেন, যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ করা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। 54টি জেলায় সহিংস ঘটনা ঘটেছে। এ ধরনের সহিংসতা অব্যাহত থাকলে দেশ আবারও পিছিয়ে যাবে। নির্বাচনের সহিংসতার প্রতিবাদে কাল বিকেলে বাইতুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল করবে 11 দলীয় জোট বলেও জানানো হয়। ভোট গ্রহণ সূচনা সুন্দর হলো, সমাপ্তি সুন্দর হয় নাই। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি দমকি, সন্ত্রাস, মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে। যারা ষড়যন্ত্র করে দেশকে অস্থিতির সৃষ্টি করে গণতন্ত্রের অভিযাত্রাকে ধ্বংস করার পায়তারা করবে, সে জায়গায় আমরা আপোষহীন থাকবো। এবারে নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের চেয়ারপারসন সোহানা এন হেতিয়ারাচ্ছি। রোববার রাজধানীর গুলশানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিবেদন নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। সোহানা এন হেতিয়ারাচ্ছি বলেন, এই নির্বাচন মাইল ফলক অর্জন করেছে, তবে ভবিষ্যতে ভোট গণনা আরও স্বচ্ছ করার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে নির্বাচনী প্রচারণার খরচের বিবরণী তুলে ধরার পরামর্শ দেন সোহানা এন হেতিয়ারাচ্ছি। এছাড়া তরুণ ও নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বলেও জানান তিনি। খুলনা 5 আসনে খান জাহান আলী থানা জামায়াত নেতা শকুর আকুঞ্জির বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে 1 নম্বর আটরা গিলাতলা ইউনিয়নের মশিয়ালী গ্রামে এই ঘটনা ঘটে বলে দাবি করেছে ভুক্তভোগী। তার অভিযোগ, কয়েকদিন ধরে হুমকি পাচ্ছিলেন। আগুনে বসত ঘরের পাশে শুকনো কাঠ রাখার ঘর
পুড়ে যায়। পথের বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, ঘটনাস্থল থেকে কেরোসিন ভরা একটি প্লাস্টিক বোতল উদ্ধার করা হয়। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে যান খুলনা ৫ আসনে জামায়াতে পরাজিত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। তদন্তের সাথে বোঝা যাবে। এখন ওনারা যদি অভিযোগ করে থাকেন, আমরা ওনাদের থানায় আসতে বলেছি, আমাদের সিনিয়র অফিসারদের সাথে কথা বলেছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সচিবালয়ে কথা বলছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এরকম কোনো আলোচনা আজকে হয়নি। আসলে এটা যেই দল বিজয়ী হয়েছে তারা তাদের সাথে আলোচনা ক্রমেই এই আয়োজনটা করা হচ্ছে। তারা যেভাবে চেয়েছেন আমরা সেভাবেই ফ্যাসিলিটেট করে দিচ্ছি। হয়তো অনেক মানুষের সমাগম, এটা তো ওনারা বলবেন। তবে আমরা পত্র পত্রিকা যেটা দেখেছি 1000 খানেক মতন হয়তো বা প্রায়। আজকে এগুলো আমরা আলোচনা করিনি। তবে রাজনৈতিক দল কেন এটা চাচ্ছে সেটা যদি আইন উপদেষ্টা বলে থাকে হয়তো উনি যোগাযোগ করেছেন, কারণ উনি আমার চেয়ে ভালো জানবেন। জি, একটা বিষয় ফয়েজ তোয়ব সাহেব চলে গেছেন, ওনার যাওয়া নিয়ে অনেকেই বলছেন যে সেফ এক্সিট। গত কয়েক মাস থেকে আপনাদের সেফ এক্সিট নিয়ে নানা প্রশ্ন শুনতে পেরেছে। আসলে উপদেষ্টারা কি সেফ এক্সিট সময় তো সেফ এক্সিটটা নিচ্ছেন কিনা? এক আর একটা সম্পর্ক বিষয় হচ্ছে নির্দলীয় সরকার ছাড়া আপনারা যে নির্বাচনটা করলেন, অনেকেই বলছেন যে অনেকটা স্বচ্ছ হয়েছে। নির্দলীয় সরকার ছাড়া স্বচ্ছ নির্বাচন করা সম্ভব? দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিই। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে আসলে তো এটা সিদ্ধান্ত চূড়ান্ত ভাবেই হয়েছে যে সকল নির্বাচনই, জাতীয় নির্বাচনই নির্দলীয় সরকারের অধীনে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের নির্দেশে ফিরেছে এবং সেখানে বলাই আছে পরের নির্বাচনগুলো ওই সরকারের অধীনে হবে। আরেকটা কথা হচ্ছে ফায়াজ তায়েব সাহেব চলে গেলেন মানেটা কি, এটা বলার আগে বলতে হবে ফায়াজ তায়েব সাহেব দেশে এসেছিলেন, ও তো দেশে থাকতো না, ও তো কাজ করতো নেদারল্যান্ডসে, ওইখানেই ওর পরিবার, ওইখানেই ওর সংসার। ও 1.5 বছর ওর পরিবার থেকে আলাদা থেকে রাষ্ট্রের এই দায়িত্বটা পালন করেছে। এখন রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়েছে, সে তার পরিবারের কাছে ফেরত গেছে। এখন এইটাকে যদি আপনি ভিন্নভাবে উপস্থাপন করতে চান করতে পারেন। ও তো বলেছে যে ও আবার দেশে ফেরত আসবে। আমাদের রুট তো এখানে, ও তো এখানে কাজ করতো না, ও তো কাজ করে বিদেশে, ওর চাকরিটাই ছিল বিদেশে। আমাদের বিডার আশিকের চাকরিটাই ছিল বিদেশে। ফায়াজ তায়েবের পরিবার এই 1.5 বছর বিদেশেই আছে, কারণ ওরা তো ওইখানেই সেটেলড। ও ওই কাজটা ছেড়ে দিয়ে এখানে এসে রাষ্ট্রের দায়িত্বটা পালন করে গেছে। ও যে এই টেলিযোগাযোগ সেক্টরে রিফর্ম গুলো করেছে এগুলো অনেকের পছন্দ হয়নি, তারা এই কথাগুলো বলছে, গোপনে চলে গেছে। তখন কোনো উপদেষ্টা যদি আমাদের দায়িত্বের পরে আমরা বিদেশে যাই, তাহলে আমি চলে যাব বেলাতে, সেখানে আমার অলরেডি একটা ইনভিটেশন আছে এপ্রিল না মে মাসে, আমার সেটাও মনে নাই, আমি সেখানে যাব। আর আমি কি একটা ঘোষণা দিয়ে যাব যে ভাই আমি অত তারিখে অমুক মিটিং এর জন্য অমুক দেশে যাচ্ছি? এটা তো কেউ ঘোষণা দেবে না। এগুলো হচ্ছে কি, দেশে একটা গ্রুপ আছে যেটা সবকিছুতেই একটা নাটকীয়তা, একটা ওটাকে কি বলে, একটা উত্তেজনা তৈরির চেষ্টায় থাকে। এটা তারই প্রয়াস, এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্কই নেই। বরং আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল যে 1.5 বছর সে তার পরিবারকে রেখে এসে দেশের জন্য কাজ করেছে। 18 মাসে ভারতীয় মিডিয়া বলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠানে দেওয়া হয়েছে। ভারতের কোন মিডিয়া তো এখন বাংলাদেশে আমি খুলে দেখেছি এমন কিছু কিছু কথা বলে যেগুলো মিডিয়ার ফটো কার্ড ইউজ করে, আসলে ওগুলো ওই মিডিয়ারও খবর না। আনুষ্ঠানিকভাবে আমার যা বলার আমি তা বলেছি। হ্যাঁ, আইন উপদেষ্টা আপনাদেরকে ক্লিয়ার করেছে। 18 মাসে আপনার মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে কোনো সফলতা ব্যর্থতা এক কথা বললে কিভাবে বলবেন? এক সেকেন্ড হলো আপনি কি স্মৃতি নিয়ে যাচ্ছেন? শুনুন, 18 মাসে সফলতা বলারও কিছু নাই, ব্যর্থতা বলারও কিছু নাই। 18 মাসেই যদি সবাই সফল আর ব্যর্থ হয় তাহলে একটা দাবি তুলতে হবে কোন নির্বাচিত সরকার 18 মাসের উপরে থাকতে পারবে না। তাকে বলা হবে নির্বাচিত সরকাররা 5 বছর সময় নেয় কেন? একটা কাজ পরিকল্পনা করে শুরু করতেই তো সময় লাগে 6-7 মাস। ছোট ছোট কাজ, বড় কাজ তো 1.5-2 বছরের আগে বাংলাদেশের যে সিস্টেম তাতে শুরুই সম্ভব না। আমি বলবো আমি আমার সর্বোচ্চটুকুন চেষ্টা করেছি। সফলতা ব্যর্থতার খতিয়ান আমি নিজের থেকে দেব না, জনগণ যেভাবে মূল্যায়ন করে সেভাবেই মূল্যায়ন করবে। আমরা দর্শক, সচিবালয়ে কথা বলছিলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান, আমরা সরাসরি ছিলাম সেখানে।
পরশু সকালে নবনির্বাচিত এমপিদের শপথ আর বিকেলে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। সংসদ ভবনে এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার আর দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। নতুন এমপি ও মন্ত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন। পুরো দস্তর চলছে ভবনের অভ্যন্তরে ধোয়া মোছার কাজ। সংসদের বাইরে সদস্যদের বরাদ্দকৃত ফ্ল্যাটগুলো সাজানোর কাজ চলছে। গণ অভ্যুত্থানের সময় যেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো মেরামত করা হচ্ছে। নির্বাচনের দুদিন পর থেকে সেখানে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রী পরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। শাপলাকলি প্রতীকে ভোট দেয়া নিয়ে হাতিয়ায় নারী ধর্ষণ কাণ্ডে তৈরি হয়েছে ধূম্রজাল। পুলিশ বলছে ধর্ষণ নয়, মারামারির ঘটনা। 2 দফা হাসপাতালে ভর্তির সময় ভুক্তভোগী নারী দিয়েছেন ভিন্ন ভিন্ন অভিযোগ। অভিযুক্ত বলছেন ঘটনার সময় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তথ্য ছবি আকবর হোসেন সোহাগের। শনিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে মারামারির ঘটনায় চিকিৎসা নিতে আসেন এক গৃহবধূ সহ কয়েকজন। তারই 3 ঘন্টা পর বিকেল 5টায় ওই গৃহবধূ পুনরায় হাসপাতালের জরুরি বিভাগে এসে বলেন তিনি ধর্ষণের শিকার। একই নারীর 2 দফায় 2 ঘটনায় ভর্তির বিষয়টি তৈরি করেছে ধূম্রজালের। তবে এখন পর্যন্ত এই ঘটনায় মামলা না হওয়ায় শারীরিক পরীক্ষা নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। লাঠি দিয়ে দরজা খুলে দেখছে আমার স্বামী তারপর আমার দিকে ডাকছে আমরা রহমান, তারপরে মোদি, তারপরে দিয়েছে রুবেল। দুপুরে ঠিক 1:50 সময় উনি ফিজিক্যাল অ্যাসাল্ট ওনাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এই মর্মে হাসপাতালের চিকিৎসার জন্য আসেন। যিনি পরবর্তীতে বিকালবেলা যৌন নির্যাতনের অভিযোগ করেন। ধর্ষণ পরীক্ষার জন্য কোনো আইনি কর্তৃপক্ষ থেকে চাহিদা আসতে হবে। শনিবার হাসপাতালে ওই নারীকে দেখতে আসেন নোয়াখালী 6 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনসিপির কেন্দ্রীয় নেতা হান্নান মাসুদ। তার দাবি শাপলাকলিতে ভোট দেয় ধর্ষণের শিকার হতে হয়েছে ওই নারীকে। ওনার ঘরবাড়ি হামলা করেছে, লুটপাট করেছে, ওনার স্বামীকে আটকে রেখে সন্তানদেরকে আটকে রেখে ওনাকে ধর্ষণ করা হয়েছে। ঘটনার পর পুলিশ, জেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসন হাসপাতালে ওই নারীকে দেখতে যান। যদিও ঘটনার কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাননি বলে দাবি পুলিশের। উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তো সেই সময় আমরা ওই একই হাসপাতালের খতিয়ানে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে, যার ঘটনাস্থল থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরে। তো বিষয়টা নিয়ে এখনো লিখিতভাবে কেউ অভিযোগ দেয়নি। তো এ ধরনের ঘটনায় লিখিত অভিযোগ বা মামলা করার বিধান আছে। তো মামলা করলে আমরা তদন্ত যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীকে ধর্ষণের ঘটনা প্রচার হওয়ার পর নিজ ফেসবুকে লাইভে আসেন অভিযুক্ত রহমান হোসেন। আমি এটা করি না, এটা সব বানোয়াট, সব মিথ্যা মামলা, সব ষড়যন্ত্র চলছে আমার উপরে। আমি আইনজীবী ঢুকার জন্য আমার লাখ লাখ টাকা অফার করছি, 1 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো, তুমি আইনজীবীতে চলে আসো। আমি বলছি না, আমি বিএমপি করি। আমার মনের তলায় বলতেছে আমি এই জায়গায় বসবাস করে আমি দেখছি, দেখে আর কিছু দেখিনি। কেন ওই নারীকে দিয়ে মিথ্যা ধর্ষণের নাটক সাজিয়ে বিএনপির সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি বিএনপি নেতাদের। ঘটনা যাই হোক, এক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থেকে সঠিক তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার দাবি বিশিষ্টজনদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। রমজান মাস সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে ছোলা, ডাল সহ বেশিরভাগ পণ্যের সরবরাহ বাড়ায় কমেছে দাম। গত কয়েকদিন থেকে বন্দরনগরীর বাজারে ছোলা বিক্রি হচ্ছে পাইকারিতে কেজি প্রতি 70 থেকে 83 টাকায়, যা গত রমজানের চেয়েও কিছুটা কম। সব ধরনের ডালের দাম কমলেও কিছুটা বাড়তি দামেই বিক্রি হচ্ছে খেজুর সহ অন্যান্য মশলা পণ্য। তবে খুচরাতে এর তেমন প্রভাব নেই। আমদানিকারকরা বলছেন রোজার আগেই পর্যাপ্ত আমদানি থাকায় কোনো সংকট নেই বাজারে। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।